বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইসকন। সংগঠনটির পক্ষে বিপক্ষে সামাজিক মাধ্যমে আলোচনা সরগরম। ইসকন বিরোধীদের অভিযোগ সংগঠনটি উগ্রপন্থী। অন্যদিকে ইসকন সমর্থকদের দাবি বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলায় সংগঠনটির বিরুদ্ধে লেগেছে অনেকে। ইসকনের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো রাজনৈতিক। অনেকে আবার সংগঠনটির সাথে আওয়ামী লীগের যোগসূত্রও খুঁজছেন। প্রশ্ন হলো, ইসকন আসলে কেমন সংগঠন? বাংলাদেশের বাইরে বিশ্বের অনেক দেশেও তাদের কার্যক্রম আছে। সেসব দেশেও কি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, নাকি শুধুই ধর্মীয় একটি মতাদর্শ প্রচারের সংগঠন হিসেবে ইসকনকে দেখা হয়? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন, এটি হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয় এটি একটি বৈশ্বিক আধ্যাত্মিক সংগঠন। মূলত এটি বিশ্বব্যাপী সংগঠন যা হিন্দু ধর্মের ভক্তিমূলক ধারার প্রচার করে। সংগঠনটি মূলত কৃষ্ণ ভক্তিতে নিবেদিত। এর প্রতিষ্ঠাতা শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তার আসল নাম অভয়চরণ দে। পরবর্তীতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামক বিখ্যাত বৈষ্ণব ধারা অন্তর্ভুক্ত সন্ন্যাসী থেকে অভয়চরণ দে দীক্ষা ও শিক্ষা লাভ করেন। ইসকন কিন্তু ভারতে তার যাত্রা শুরু করেনি, বরং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। 1965 সালে 70 বছর বয়সে শ্রীল প্রভুপাদ একটি পণ্যবাহী জাহাজে চেপে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। নিউ ইয়র্কে পৌঁছানোর পর তিনি 26 সেকেন্ড অ্যাভিনিউতে ছোট্ট একটি কেন্দ্র স্থাপন করেন, যা ইসকনের প্রথম কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে একটি প্রশ্ন এসে যায়, সেটি হলো ইসকন কেন আমেরিকায় সফল হয়েছিল? 1960-এর দশকের আমেরিকায় হিপ্পি আন্দোলন একটি বড় সামাজিক পরিবর্তনের প্রতীক ছিল। এই আন্দোলনের সদস্যরা প্রচলিত সমাজ ব্যবস্থার নিয়ম কানুনের বিরুদ্ধে বিদ্রোহ করতেন এবং আধ্যাত্মিকতা, শান্তি এবং সহজ সরল জীবনের অনুসন্ধান করতেন। এসব যুবক যুবতীর অধিকাংশই এই হিপ্পি সম্প্রদায় থেকে মূলত বৈষ্ণবীয় সংস্কৃতিতে প্রবেশ করেন প্রভুপাদের হাত ধরে। দীক্ষার সময় ইসকন ভক্তরা 4টি মৌলিক বিধি ও নিয়ম অনুসরণ করেন। সেগুলো হলো ল্যাক্টো নিরামিষ জাতীয় খাবার কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য যেমন মদ, সিগারেট ইত্যাদি সেবন থেকে বিরত থাকা, জুয়া না খেলা এবং অবৈধ যৌনতা পরিহার করা। আমেরিকা প্রতিষ্ঠার পর থেকে ইসকন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের 100টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং এর হাজার হাজার কেন্দ্র, মন্দির এবং সামাজিক কার্যক্রম রয়েছে। ইসকনের মূল আকর্ষণ হলো এর বিশ্বব্যাপী হরিরাম সংকীর্তন, যা তারা কৃষ্ণের নাম জপ ও কীর্তনের মাধ্যমে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়। তাদের উদ্যোগে সারা বিশ্বে অনেক স্কুল, কলেজ ও শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইসকনের মিড ডে মিল কর্মসূচি ভারতে জনপ্রিয়তা লাভ করেছে, যার মাধ্যমে ইসকনের মন্দিরগুলো প্রতিদিন বহু দরিদ্র শিশুর জন্য খাবার বিতরণ করে। তবে বিশ্বের অনেক দেশে ইসকনের কার্যক্রম কঠোর গোয়েন্দা নজরদারিতে আছে। সিঙ্গাপুর সরকার 1970-এর দশকে ইসকন নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞার প্রধান কারণ ছিল সিঙ্গাপুরের ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা। সিঙ্গাপুরের সরকার ধর্মীয় স্বাধীনতা সমর্থন করে, তবে তারা বিশ্বাস করে যে ধর্মীয় কার্যক্রম দেশের সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই নীতির ভিত্তিতে ইসকনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সিঙ্গাপুরে। এছাড়া রাশিয়াতে ইসকন সরকারিভাবে অবৈধ না হলেও বেশ কিছু অঞ্চলে প্রচারে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। এই সংগঠনটির কর্মকাণ্ড নিয়ে ভারতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছে বেশ কিছু প্রতিক্রিয়া। হিন্দুরা মনে করে যে ইসকনরা বিকৃত ধর্মমত প্রচার করে হিন্দু ইজমের সর্বনাশ করছে। ইসকন প্রচার করে তাদের ধর্মে বর্ণিত 33 কোটি দেবতার মধ্যে প্রধান দেবতা হলো কৃষ্ণ। কৃষ্ণ হলো আদি ও একক দেবতা। কৃষ্ণ থেকে বাকি দেবতাদের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে
মানব রূপে যত দেবতা এসেছেন তারা সবাই কৃষ্ণের অবতার বা কৃষ্ণজাত সৃষ্টি। ইস্কনের এই মতামত মেনে নিতে রাজি নয় প্রচলিত সনাতনীরা, কেননা সেই আদিকাল থেকেই হিন্দুরা শিবকে প্রধান দেবতা মেনে আসছে। 2007 সালের 23 জানুয়ারি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রীল জয় পতাকা স্বামী। বাংলাদেশের 8টি বিভাগে বর্তমানে ইস্কনের 77টি মন্দির আছে। স্বামী প্রভুপাদ 1977 সালের 14 নভেম্বর ভারতের বৃন্দাবনে পরলোক গমন করেন। তার মৃত্যুর পর ইস্কনের নেতৃত্বে জটিলতা দেখা দেয়। প্রভুপাদের মৃত্যুর পর ইস্কনের পরিচালনা পর্ষদ গঠিত হয়, তবে কিছু শিষ্য ও অনুসারী প্রভুপাদের উত্তরাধিকার নিয়ে প্রশ্ন তোলেন এবং বিভিন্ন গুরুর অধীনে পৃথক গোষ্ঠী গঠন করেন। ইস্কনের বর্তমান নেতা হলেন শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ। 1970-এর দশকে ইস্কন যখন কলকাতায় প্রচার শুরু করে তখন তাদের বিরুদ্ধে স্থানীয় হিন্দুদের অভিযোগ ছিল সংগঠনটি মার্কিন গুপ্তচর। অবশ্য পরবর্তীতে এ অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। প্রভুপাদের মৃত্যুর পর ইস্কনের কিছু নেতার বিরুদ্ধে আর্থিক ও নৈতিক অনিয়মের অভিযোগ ওঠে, যা সংগঠনের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলে। গত 5 বছর বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে, বিশেষ করে ভারতে ইস্কনের বিরুদ্ধে যেসব অভিযোগ পত্রপত্রিকায় ছাপা হয়েছে সেগুলো বিশ্লেষণ করেছি। 2022 সালের নভেম্বরে ইস্কনের ভক্তিবিদ্যা পূর্ণস্বামীর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে। তখন ইস্কন তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। 2023 সালের অক্টোবরে পাটনায় ইস্কনের মন্দিরে সহিংসতায় 12 জন আহত হয়। ক্ষমতার দ্বন্দ্বে ইস্কনের দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। 2023 সালের জুলাই মাসে ইস্কন গুরু অমোক লীলা দাসকে নিষিদ্ধ করে সংগঠনটি। অমোক দাস স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে মানহানিকর মন্তব্য করেছিলেন। একই বছরের সেপ্টেম্বরে ইস্কনকে ভারতের সবচেয়ে বড় প্রতারক আখ্যায়িত করেন প্রাণী অধিকার আন্দোলনের কর্মী বিজেপির এমপি মানেকা গান্ধী। তার অভিযোগ, ইস্কন তাদের গোশালা থেকে কসাইদের কাছে গরু বিক্রি করে। তখন ইস্কন মানেকা গান্ধীর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করে। বাংলাদেশে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকায় ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। তখন বাংলাদেশের কিছু ডানপন্থী পত্রিকায় প্রকাশিত হয়েছিল অমিত সাহা ইস্কনের সদস্য। অমিত সাহা ছাত্রলীগের বুয়েট শাখার উপ আইন বিষয়ক সম্পাদক ছিলেন। 2021 সালে ইস্কনের বিরুদ্ধে ভূমি দখলের পাশাপাশি ভক্তদের দানের টাকা আত্মসাতের অভিযোগ আনে চট্টগ্রামের প্রবর্তক সংঘ। তখন ইস্কনের 26 সদস্যের বিরুদ্ধে মামলা করেছিল। এর আগে 2019 সালে সিলেটে সংগঠনটির বিরুদ্ধে দেবত্ব সম্পত্তি দখলের অভিযোগ উঠেছিল। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা দেশের বেশ কিছু জায়গায় নির্যাতনের শিকার হয়। হিন্দুদের উপর নির্যাতন প্রতিরোধের দাবিতে 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। এরপর 8 দফা দাবিতে রংপুরেও সমাবেশ করে। দুটি সমাবেশে বিপুল পরিমাণ হিন্দু ধর্মাবলম্বীর সমাগম ঘটেছিল। এরপর থেকে মূলত সামাজিক মাধ্যমে ইস্কনের বিরুদ্ধে অভিযোগ তোলে একটি গোষ্ঠী। সংগঠনটি নিষিদ্ধের দাবিও তুলেছে কেউ কেউ। বাংলাদেশের 2-1টি পত্রিকায় ইস্কনকে উগ্রবাদী হিসেবে সংবাদ পরিবেশন করতেও আমরা দেখেছি, কিন্তু সেসব সংবাদে এ অভিযোগের পক্ষে শক্তিশালী প্রমাণ তুলে ধরা হয়নি। বাংলাদেশ, ভারত ও বিশ্বের আরো কয়েকটি দেশে ইস্কন সম্পর্কে প্রকাশিত রিপোর্টগুলো বিশ্লেষণ করে দেখেছি যে ইস্কনের যে কোনো ধর্মের লোক যেতে পারে, অর্থাৎ গোড়া হিন্দুত্ববাদ পরিহার করে তাদের হরে কৃষ্ণ আন্দোলনকে বেশ জনপ্রিয় করে তুলেছে। এর ফলে অনেক দেশই অন্য ধর্মের কাছাকাছি সংগঠনগুলোর সাথে ইস্কনের বিরোধিতা দেখা দিয়েছে। 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় চট্টগ্রামে একজন আইনজীবী খুন হন। 27 নভেম্বর বাংলাদেশের হাইকোর্টে ইস্কন নিষিদ্ধের জন্য রিট আবেদন করা হয়। প্রেক্ষিতে আদালত সরকারের আইন কর্মকর্তার কাছে ইস্কন সম্পর্কে জানতে চেয়েছেন। সরকার পক্ষের প্রতিবেদন আদালতে জমা পড়লে ইস্কন সম্পর্কে আমরা আরো পরিষ্কার ধারণা হয়তো পাবো। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে।